রাতের শেষ প্রহরে যখন শহরটা ধীরে ধীরে জেগে উঠছিল, তখন নীল রঙের কুয়াশার চাদরে ঢাকা ছিল চারিপাশ। শীতল হাওয়া বইছিল ধীরে ধীরে, আর সেই হাওয়ার সাথে তাল মিলিয়ে পথ হাঁটছিল এক তরুণ আবির। ঢাকার ব্যস্ত জীবন থেকে দূরে ছোট্ট শহর শ্যামনগরে নতুন একটি স্কুল খুলেছে আবির। তার স্বপ্ন ছিল শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া। শিক্ষার প্রতি তার এই ভালোবাসাই তাকে এখানে নিয়ে এসেছে। স্কুলের প্রথম দিনেই পরিচয় হলো তৃষার সাথে। স্কুলেরই এক শিক্ষিকা, উজ্জ্বল চোখ, গভীর দৃষ্টি আর কোমল স্বভাবের এক মেয়ে। শহর থেকে অনেক দূরে এসে মেয়েটি যেন নতুন করে স্বপ্ন বুনছে। প্রথম দিনেই কথোপকথন শুরু হলো। আপনি নতুন? আগে তো কখনো দেখিনি। হ্যাঁ, আমি এখানেই জয়েন করেছি। ছোটদের পড়ানোর স্বপ্ন দেখতাম, তাই সুযোগটা হাতছাড়া করিনি। আমাদের স্বপ্নটা তাহলে একই রকম। শ্যামনগরের এই ছোট্ট জায়গায় শিক্ষকদের মধ্যে একটা দারুণ বন্ধুত্ব তৈরি হলো। স্কুলের প্রধান শিক্ষক মিস্টার রহমান, সহকারী শিক্ষক রিফাত, অঙ্কের শিক্ষক ফারহান এবং ইংরেজির শিক্ষক রিনি সবাই যেন এক পরিবারের মতো ছিল। অন্যদিকে তৃষা আর আবিরের বন্ধুত্ব গভীর হচ্ছিল। তাদের মাঝে প্রতিদিনই কথা হতো। একদিন বিকেলে তৃষা নদীর ধারে বসেছিল। আবির চুপচাপ পাশে এসে বসলো। তৃষা, তুমি কখনো ভাবছো কিছু সম্পর্কের কোনো সংজ্ঞা থাকে না? কিন্তু কিছু সম্পর্ক অনুভব করলেই বোঝা যায়। আবির কিছু বলল না, শুধু তাকিয়ে রইল নদীর দিকে। ওদের সম্পর্ক একটা মিষ্টি বন্ধুত্বের পর্যায়ে আটকে ছিল, কিন্তু কেউই মুখ ফুটে কিছু বলতো না। কিছুদিন পর স্কুলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো। আবির দায়িত্ব পেল আয়োজনের, আর তৃষা দেখভাল করছিল ছাত্রছাত্রীদের প্রস্তুতি। রাত জেগে পরিকল্পনা করতে করতে দুজন আরো কাছাকাছি চলে এলো। আচ্ছা আবির, তুমি কখনো কারো প্রেমে পড়েছো? হয়তো পড়েছি, হয়তো পড়িনি, কিন্তু তুমি? আমি হয়তো পড়েছি, কিন্তু তাকে বলার সাহস হয়নি। আবির তখন মৃদু হেসে বলল, বলার সাহস পেলে জানিও। তৃষার গাল লাল হয়ে উঠল, কিন্তু সে কিছু বলল না। স্কুলটা যখন বেশ ভালোভাবে চলছিল, তখন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে। শহরের এক প্রভাবশালী ব্যক্তি মিস্টার কামরুল স্কুলের জমিটা দখল করতে চায়। তিনি নানাভাবে চাপ সৃষ্টি করতে লাগলেন। একদিন স্কুলের গেটে কিছু লোক এসে হুমকি দিয়ে গেল। তৃষা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আবির, আমরা কি পারবো এই স্কুলটাকে বাঁচাতে? আবির দৃঢ় গলায় বলল, অবশ্যই পারবো। আমাদের আমাদের স্বপ্নকে কেউ থামাতে পারবে না। শিক্ষক, অভিভাবক, এলাকাবাসী সবাই একসাথে হয়ে রুখে দাঁড়ালো। শেষমেশ প্রশাসনের হস্তক্ষেপে সমস্যার সমাধান হলো। এই বিপদের সময় তৃষা বুঝতে পারল আবির শুধু একজন ভালো মানুষই নয়, বরং একজন লড়াকু যোদ্ধাও। তার মনে আবিরের প্রতি অনুভূতিটা আরো গভীর হলো। শ্যামনগরের সেই ছোট্ট স্কুল আবারও স্বাভাবিক ছন্দে ফিরল, তবে তৃষার মনে যেন এক অস্থিরতা তৈরি হলো। আবিরের প্রতি তার অনুভূতিগুলো ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছিল, কিন্তু সে কিছু বলার সাহস পাচ্ছিল না। এক সন্ধ্যায় স্কুলের বারান্দায় বসেছিল তৃষা। আবির পাশের বেঞ্চে এসে বসলো। শীতের বাতাসে তার চোখে যেন অদ্ভুত এক প্রশান্তি। কি ভাবছো? ভাবছিলাম কিছু কিছু যুদ্ধ কেবল বাইরের মানুষের সঙ্গেই হয় না, নিজের মনেও হয়, তাই না? আবির একটু চুপ করে থেকে বলল, হয়তো হয়, কিন্তু সব যুদ্ধ কি জেতার জন্য হয়? তৃষা একটু মুচকি হাসলো। সব যুদ্ধ হয়তো জেতার জন্য নয়, কিন্তু কিছু যুদ্ধ না করলে জীবন অপূর্ণ থেকে যায়। আবির তার কথার গভীরতা বুঝতে পারলেও সে কিছু বলল না। স্কুলের দিনগুলো কেটে যাচ্ছিল। শীত প্রায় বিদায় নিয়েছে। বসন্তের ছোঁয়া লেগেছে গাছের পাতায়। স্কুলের বাচ্চারা এখনো সাংস্কৃতিক অনুষ্ঠানের স্মৃতিচারণ করছে। হঠাৎ একদিন শহর থেকে এক চিঠি এলো আবিরের নামে। ঢাকা শহরের এক নামকরা স্কুল থেকে প্রস্তাব এসেছে। শিক্ষাক্ষেত্রে তার কাজের জন্য তাকে সেখানে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আবির দ্বিধায় পড়ে গেল। এত দিনের স্বপ্ন, এত মানুষের ভালোবাসা সব ছেড়ে সে কি চলে যাবে?
তৃষা ব্যাপারটা জানতে পেরে কিছু বলল না, কিন্তু তার মনে একটা অজানা শূন্যতা জন্ম নিল। এক সন্ধ্যায় নদীর ধারে দাঁড়িয়ে আবির বলল, তৃষা, তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছো যেখানে কোনো পথ ধরবে বুঝতে পারছো না? তৃষা শান্ত গলায় বলল, পড়েছি। আর তখন আমি যা করি তা হলো আমার হৃদয়ের কথা শোনা। কিন্তু সবসময় হৃদয়ের কথা শোনা কি উচিত? তৃষা একটু হাসলো। হয়তো না, তবে কখনো কখনো হৃদয় যা চায় সেটাই হয়তো আমাদের সত্যিকারের পথ দেখায়। আবির গভীর চিন্তায় ডুবে গেল। সে কি যাবে নাকি থেকে যাবে? আবির সিদ্ধান্ত নিতে পারছিল না। ঢাকার স্কুল থেকে চাকরির প্রস্তাব তার জন্য সম্মানের, কিন্তু শ্যামনগরের এই ছোট্ট স্কুলটাও তো তার নিজের হাতে করা স্বপ্ন। তৃষা মুখে কিছু না বললেও মনে মনে চাইছিল আবির যেন থেকে যায়, কিন্তু তার স্বভাবই এমন, কারো সিদ্ধান্তে সে বাধা দিতে চায় না। একদিন বিকেলে স্কুল ছুটির পর আবির একা বসেছিল মাঠের এক কোণায়। তৃষা ধীরে ধীরে তার পাশে গিয়ে বসলো। আবির একটু সময় নিয়ে বলল, তুমি কি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছো? জানি না, মনে হচ্ছে গেলে হয়তো ভালো কিছু করতে পারবো, কিন্তু এখানকার টানটা ছাড়তে পারছি না। তৃষা মুচকি হাসলো। সব সময় বড় জায়গায় গেলেই বড় কিছু করা যায় তা তো নয়। আবির একটু তাকালো তার দিকে। তুমি চাইছো আমি না যাই, তাই না? তৃষা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, চাই তো, কিন্তু আমি চাই না তুমি শুধু আমার জন্য থেকে যাও। আমি চাই তুমি তোমার মন যা বলে সেটাই করো। আবির দীর্ঘশ্বাস ফেলল। মন তো অনেক কিছুই বলে, কিন্তু কোনটা ঠিক তা বোঝা কঠিন হয়ে পড়েছে আবিরের জন্য। সেই সন্ধ্যায় দুজনেই অনেকক্ষণ চুপ করে বসে রইল। শুধু নদীর স্রোতের শব্দ তাদের ভাবনার সাথে তাল মিলিয়ে বইতে থাকলো। কয়েকদিন পর আবির সিদ্ধান্ত নিয়ে নিল সে ঢাকায় যাবে না। স্কুলের বাচ্চাগুলো, শিক্ষকদের হাসি মুখ আর তৃষার চোখের সেই চাপা দুঃখের রেখা, সব মিলিয়ে সে বুঝে গিয়েছিল এখানেই তার জায়গা। সে যখন এই সিদ্ধান্তের কথা তৃষাকে জানালো, তৃষার চোখে অদ্ভুত এক ঝলক খেলে গেল, কিন্তু সে কিছু বলল না, শুধু একটুখানি হাসলো। কিন্তু শান্ত সময় বেশি দিন স্থায়ী হলো না। একদিন সকালে খবর এলো মিস্টার কামরুল আবারও স্কুলের জমির ওপর দাবি জানাচ্ছে। এবার সে আইনি পথে স্কুলটাকে বন্ধ করার চেষ্টা করছে। আমরা এত সহজে হার মানব না। কিন্তু আমরা কি করতে পারি? আবির দৃঢ় গলায় বলল, সংবাদ মাধ্যমে নিয়ে যাব, অভিভাবকদের জড়ো করব, প্রশাসনের সাহায্য চাইব। শ্যামনগরের মানুষ আবির আর তৃষার পাশে দাঁড়ালো। এক রাতেই পুরো শহরে এই খবর ছড়িয়ে পড়ল। তৃষা বুঝতে পারল আবির শুধু একজন শিক্ষক নয়, একজন সত্যিকারের লড়াকু মানুষ। তৃষা মনে মনে ভাবলো আবিরের প্রতি যে অনুভূতিটা এতদিন লুকিয়ে রেখেছিলাম সেটা হয়তো এবার বলার সময় এসেছে। শ্যামনগরের বাতাসে যেন একটা উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। আবির আর তৃষা দিনরাত পরিশ্রম করে সবাইকে একত্রিত করছিল। স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক, স্থানীয় মানুষ সবাই চেয়েছিল স্কুলটা টিকে থাকুক, কিন্তু মিস্টার কামরুল সহজে হাল ছাড়ার মানুষ নয়। তিনি শহর থেকে কিছু প্রভাবশালী মানুষ নিয়ে এলেন এবং স্কুলের জমি নিজের বলে দাবি করলেন। একদিন সকালে পুলিশ এসে স্কুল বন্ধের নোটিশ ঝুলিয়ে দিয়ে গেল। তৃষা আতঙ্কিত হয়ে আবিরের দিকে তাকালো। এখন কি হবে? আবির শক্ত গলায় বলল, এই স্কুলটা শুধু একটা ভবন না, এটা একটা স্বপ্ন। আমি এটা কোনোভাবেই হারাতে দেব না। আবির আর তৃষা সিদ্ধান্ত নিল তারা লড়বে। শহরের বিভিন্ন সংবাদ মাধ্যমে যোগাযোগ করা হলো। শিক্ষার্থীদের অভিভাবকরা প্রতিবাদে নেমে এলেন। স্কুলের সামনের মাঠে মানববন্ধন করা হলো। তৃষা সংবাদ মাধ্যমের সামনে বলল, এই স্কুলটা শুধু আমাদের না, এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমরা কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না। আবির প্রশাসনের বিভিন্ন দপ্তরে ছুটতে লাগলো, কিন্তু একদিন হঠাৎ রাতের বেলা স্কুলে আগুন লেগে গেল। তৃষা খবর পেয়েই ছুটে এলো।
স্কুলের সামনে দাঁড়িয়ে এসে দেখতে পেল আগুনের লাল শিখার নিচে তার স্বপ্ন ভস্মীভূত হয়ে যাচ্ছে। আবিরও ছুটে এলো, তার চোখে হতাশা আর ক্ষোভের ছাপ। তৃষা কাঁদো কাঁদো গলায় বলল। সব শেষ হয়ে গেল আবির। আবির চোখ বন্ধ করলো, তারপর দৃঢ় কণ্ঠে বলল। না তৃষা, সব শেষ হয়নি। আমাদের স্বপ্ন পুড়তে পারে, কিন্তু আমাদের ইচ্ছা শক্তি পুড়ে যায়নি। সে সবাইকে ডাকলো, তারপর সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো। স্কুল যদি পুড়ে যায় আমরা আবার গড়ে তুলব। এটা শুধু একটা ভবন ছিল না, এটা আমাদের স্বপ্ন ছিল, আর স্বপ্ন কেউ দখল নিতে পারে না। মানুষজন একসঙ্গে চিৎকার করে উঠল, আমরা স্কুল করব। পরদিন সকালে শহরের মানুষ একত্রিত হলো। সবাই চাঁদা তুলতে শুরু করলো। কেউ ইট দিল, কেউ বাঁশ, কেউ কাঠ। তৃষা আবিরের পাশে এসে বলল। তুমি জানো তোমার একার জন্যই সবাই এইভাবে এগিয়ে এসেছে। আবির মৃদু হেসে বলল। আমি একা নই তৃষা, তুমিও তো আছো। তৃষা একটু থেমে বলল। আমি শুধু পাশে ছিলাম, কিন্তু কখনো তোমাকে বলিনি। আবির তাকালো তার দিকে। কি বলনি? তৃষার গাল লাল হয়ে গেল। সে ধীরে ধীরে বলল। আমি তোমাকে ভালোবাসি আবির। আবির একটু চুপ থেকে হাসলো, তারপর বলল। জানি, অনেক আগেই জানতাম। তৃষা অবাক হয়ে বলল। তাহলে আগে বলনি কেন? আবির নদীর দিকে তাকিয়ে বলল। কারণ আমি চাইছিলাম তুমি নিজে থেকে বলো, নিজের ইচ্ছায়, নিজের সময় মতো। তৃষা হেসে ফেলল। তুমি এত বেশি বোঝো কেন? আবিরও হাসলো। কারণ আমি তোমাকে বুঝি তৃষা। সেই দিন সূর্যটা শ্যামনগরে একটু বেশি উজ্জ্বল লাগছিল, কারণ একটা স্বপ্ন নতুন করে শুরু হতে চলেছিল, শুধু স্কুলের নয়, তৃষা আর আবিরেরও। তৃষা ও আবির তখন দুজন দুজনকে জড়িয়ে ধরে। আবির তৃষাকে তার বুক থেকে উঠিয়ে তারপর কপালে চুমু দিয়ে বলল। সব সময় এভাবেই আমার পাশে থেকো, কখনো এই হাত ছেড়ে দিও না। এই যে হাতটা ধরলাম, কখনোই তোমার থেকে দূরে যাব না, আর তুমি যেতে চাইলে তোমাকে গাছের সাথে বেঁধে রাখবো। আবির হেসে ফেলে, তৃষাও হাসে। এভাবেই শুরু হয় তাদের দুজনের ভালোবাসার এক নতুন জীবন। স্কুলের আগুন ধ্বংস করেছিল একটা ভবন, কিন্তু আবির আর তৃষার সম্পর্কে স্পর্শও করতে পারেনি। শহরের মানুষ একসঙ্গে হয়ে নতুন স্কুল গড়ার কাজ শুরু করেছিল, আর এই পরিবর্তনের মাঝেই আবির আর তৃষার সম্পর্কও নতুন মোড় নিচ্ছিল। স্কুল পুনর্নির্মাণের কাজ এগিয়ে চলল। কাজের ফাঁকে ফাঁকে তৃষা আর আবিরের কথাবার্তাও বেড়ে যাচ্ছিল, কিন্তু আবিরের মধ্যে একটা অদ্ভুত দ্বিধা ছিল। এক সন্ধ্যায় নদীর ধারে দুজন পাশাপাশি বসেছিল। তুমি কি এখনো ভাবছো আমি সত্যিই তোমাকে ভালোবাসি কিনা? আবির একটু হেসে বলল। না, সেটা নিয়ে ভাবছি না, বরং ভাবছি আমাদের সম্পর্কটা কিভাবে সামলাবো। তৃষা একটু অবাক হয়ে তাকালো। মানে? আমরা দুজনেই একটা স্বপ্নের পেছনে ছুটছি। আমি চাই না আমাদের ব্যক্তিগত অনুভূতি সেই স্বপ্নকে ছাপিয়ে যাক। তৃষা একটু চুপ করে থেকে বলল। তুমি কি ভয় পাচ্ছো? হয়তো। আমি চাই না আমাদের সম্পর্কের কারণে আমাদের স্বপ্ন কোথাও বাধা পড়ুক। তৃষা মৃদু হেসে বলল। যদি সম্পর্কটা সত্যি হয় তাহলে সেটা আমাদের স্বপ্নেরই অংশ হয়ে যাবে আবির। আবির তার দিকে তাকালো, যেন নতুন করে কিছু উপলব্ধি করলো। কয়েক মাস পর স্কুল পুরোপুরি তৈরি হয়ে গেল। উদ্বোধনের দিন শহরের সবাই একত্রিত হলো। আবির, তৃষা এবং অন্য শিক্ষকেরা নতুন স্কুলের ফিতা কাটলো। চারপাশে হাততালি আর শিশুরা আনন্দে উচ্ছ্বাস করছিল। সেই সন্ধ্যায় স্কুলের মাঠে বসেছিল তৃষা আর আবির। তৃষা বলল। আজকের দিনটা একটা নতুন শুরু, তাই না? আবির তার দিকে তাকিয়ে মৃদু হাসল। নতুন শুরু, শুধু স্কুলের জন্য না, আমাদের জন্যেও। তৃষা একটু লাজুকভাবে হাসল। তাহলে তুমি কি এবার আর দ্বিধায় ভুগবে না? আবির গভীর চোখে তাকিয়ে বলল। আমি জানি তৃষা, তুমি আমার জীবনের অংশ হয়ে গেছো, আর আমি চাই সেটা সারা জীবন থাকুক।
তৃষার চোখে জল চলে এলো, কিন্তু সে হাসলো। আবির তার হাতটা আলতো করে ধরলো। শ্যামনগরের আকাশে তখন পূর্ণিমার চাঁদ ঝলমল করছিল, আর বাতাসে ছিল একটা নতুন শুরুর প্রতিশ্রুতি। শ্যামনগরের ছোট্ট স্কুলটি আবারও নতুন করে গড়ে উঠেছে। শিক্ষার্থীদের কোলাহল, শিক্ষকদের ব্যস্ততা আর গ্রামের মানুষের ভালোবাসায় স্কুলটা আগের চেয়েও প্রাণবন্ত হয়ে উঠেছে। কিন্তু আবির আর তৃষার জীবনে যেন একটা নীরব ঝড় আসতে চলেছে, যার জন্য কেউই প্রস্তুত ছিল না। একদিন বিকালে তৃষা স্কুলের বারান্দায় দাঁড়িয়েছিল। আবির একটু দূরে দাঁড়িয়ে তার খেয়াল করছিল, কিন্তু হঠাৎ প্রধান শিক্ষক মিস্টার রহমান তৃষাকে ডাকলেন। তৃষা, তোমার জন্য একটা খবর আছে। তুমি হয়তো জানো না, কিন্তু তোমার পরিবার চাইছে তুমি ঢাকায় ফিরে যাও। তোমার জন্য তারা একটা বিয়ের প্রস্তাব ঠিক করেছে। তৃষা স্তব্ধ হয়ে গেল। কিন্তু স্যার, আমি তো ঢাকায় ফিরতে চাই না। আর বিয়ে? তোমার বাবা মা চান তুমি শহরে ফিরে গিয়ে স্থায়ী জীবন গড়ে তোলো। আমি জানি এটা তোমার জন্য কঠিন, কিন্তু তোমার পরিবারেরও কিছু ইচ্ছে আছে, তাই না? তৃষা কিছু বলল না। তার হৃদয়ের গভীরে এক ধরনের অস্থিরতা তৈরি হলো। সেই সন্ধ্যায় নদীর ধারে দাঁড়িয়েছিল সে। আবির আসতে দেখে তার বুক কেঁপে উঠল। তৃষা, কি হয়েছে? তুমি এত চুপচাপ কেন? আবির, আমার পরিবার চায় আমি ঢাকায় ফিরে যাই। তারা আমার জন্য বিয়ের কথাও ভাবছে। আবির মুহূর্তের জন্য কিছু বলল না। তার চোখে একটা ছায়া নেমে এলো। তাহলে তুমি কি চাও? আমি জানি না। আমি শুধু জানি আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। কিন্তু আমার পরিবার। তৃষা, আমাদের সম্পর্ক যদি সত্যি হয়, তাহলে কি এটা পারিবারিক সিদ্ধান্তে বদলে যাবে? তৃষার চোখে জল চলে এলো। আবির তৃষাকে জড়িয়ে ধরে তৃষা এবার কান্না করে দেয়। আমি জানি না আবির, কিন্তু আমার পরিবার আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি তাদের কষ্ট দিতে চাই না। আবির দীর্ঘশ্বাস ফেললো। তাহলে হয়তো আমাদের একসঙ্গে থাকার জন্য আমাদেরকেই লড়াই করতে হবে। তৃষা একদিন সাহস করে বাড়িতে ফোন করলো। তার মা বাবা বুঝতে পারলো মেয়ের মনে কিছু একটা চলছে। তৃষা, তুমি কি আমাদের সিদ্ধান্তে খুশি নও? মা, আমি ঢাকায় ফিরে যেতে চাই না। আমি এখানেই থাকতে চাই। তার মা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তৃষা, আমরা শুধু তোমার ভালো চাই। শহরে তোমার জন্য একটা ভালো জীবন অপেক্ষা করছে। কিন্তু মা, আমি এখানে সুখী। আমি আবিরকে ভালোবাসি। ফোনের ওপাশে মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। আবির কে? তুমি আমাদের কিছু বলনি। সে একজন শিক্ষক। সে এখানকার স্কুলের জন্য নিজের সব কিছু দিয়ে দিয়েছে। আমি তাকে ছেড়ে যেতে পারবো না বাবা। তার বাবা গভীর শ্বাস ফেললেন। তুমি কি নিশ্চিত তৃষা? হ্যাঁ, আমি নিশ্চিত। তার বাবা বললেন, ঠিক আছে, আমরা আবিরের সঙ্গে কথা বলতে চাই। তৃষা ভয় আর উত্তেজনার মাঝামাঝি একটা অনুভূতি নিয়ে আবিরকে জানালো, তাহলে আমাকে এখন তোমার পরিবারের পরীক্ষায় পাশ করতে হবে? আবির, আমি জানি এটা সহজ হবে না, কিন্তু আমি লড়াই করতে রাজি আছি। তুমি কি আছো? আবির তৃষার চোখের দিকে তাকালো, যেখানে ভয়, ভালোবাসা আর প্রত্যয় একসঙ্গে মিশেছিল। তোমার জন্য আমি যে কোনো লড়াই লড়তে রাজি। তৃষার পরিবারের সামনে আবিরের পরীক্ষা শুরু হতে চলেছে। ভালোবাসা কি পারিবারিক বাধা পেরিয়ে নিজের জায়গা করে নিতে পারবে, নাকি আবির ও তৃষাকে আলাদা হওয়ার কঠিন সিদ্ধান্ত নিতে হবে? তৃষার বাবা মা ঢাকায় থাকেন, কিন্তু মেয়ে যেখানে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছে সেখানকার মানুষ ও পরিবেশ দেখতে একদিন তারা শ্যামনগরে এলেন। সেদিন বিকেলে স্কুল শেষ হওয়ার পর আবিরের সঙ্গে তাদের দেখা হলো। তুমি আবির? আবির মাথা ঝুঁকিয়ে সালাম করলো। জি, আমি আবির। তৃষার মা চারিপাশ দেখে বললেন, তুমি তো খুব ভালো কাজ করছো এখানে, কিন্তু বলো তো, আমাদের মেয়ের ভবিষ্যৎ কিভাবে গড়বে? আবির একটু সময় নিয়ে বলল, আমি জানি আপনি আপনার মেয়ের জন্য নিশ্চিন্ত হতে চান। আমিও চাই তৃষা সুখে থাকুক, কিন্তু সুখ কি শুধু বড় শহরের বিলাসিতার মধ্যে আছে? তৃষার বাবা কঠিন গলায় বললেন, সুখ মানে নিরাপত্তা, সম্মান আর ভবিষ্যতের নিশ্চয়তা। তুমি কি দিতে পারবে?
আবির দৃঢ়ভাবে বলল, আমি প্রতিশ্রুতি দিতে পারবো না যে আমি বড়লোক হব, কিন্তু প্রতিশ্রুতি দিতে পারি যে আমি তৃষাকে কখনো একা ফেলবো না। তৃষার মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, এ শহরে থেকে কি সত্যিই তৃষা সুখে থাকবে? ও যদি একদিন অনুশোচনা করে? তৃষা এবার মুখ খুলল। মা, আমি যা চাই তা আমি ভালো করেই জানি। আবিরের সঙ্গে থাকলে আমি কখনো অনুশোচনা করব না। তৃষার বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন, আচ্ছা আবির, তুমি যদি আমাদের মেয়েকে সত্যিই ভালোবাসো তাহলে প্রমাণ করো। আবির ভ্রু কুঁচকে বলল। আপনারা কি চান? তখন তৃষার বাবা বললেন, তুমি যদি সত্যিই দায়িত্ববান হও তাহলে আমাদের একটা শর্ত তোমাকে মানতে হবে। আগামী 1 বছর তুমি আর তৃষা শুধু বন্ধু থাকবে, একে অপরকে সময় দেবে। যদি 1 বছর পরও তোমাদের ভালোবাসা একই থাকে তাহলে আমরা আপত্তি করব না। তৃষা হতবাক হয়ে গেল। 1 বছর? আবির একটু হাসলো। শুধু 1 বছর? যদি ভালোবাসা সত্যি হয় তাহলে সময় বাধা হতে পারে না। তৃষার মা বাবা একে অপরের দিকে তাকালেন। আবিরের আত্মবিশ্বাস দেখে তারা কিছুটা নরম হলেন। 1 বছর সময়টা ছোট নয়, আবার বড়ও নয়। এই সময়ের মধ্যে আবির ও তৃষা নিজেদের ব্যস্ত রেখেছে স্কুলের কাজ, শিক্ষার্থীদের ভবিষ্যৎ আর নিজেদের স্বপ্ন পূরণের লক্ষ্যে। তবে সম্পর্কের দূরত্ব তাদের মাঝে নতুন অনুভূতির জন্ম দিল। একে অপরকে আগের মতো সময় না দিতে পারা, মনের কথাগুলো চেপে রাখা, এইসব মাঝে মাঝে কষ্টের হয়ে উঠত। একদিন রাতে নদীর ধারে বসেছিল তৃষা, আর আবির দূর থেকে তাকিয়েছিল তার দিকে। তৃষা ভাবছিল, 1 বছর সত্যিই কি এই সময় আমাদের ভালোবাসাকে বদলে দিতে পারে? আবিরের মনে চলছিল অন্য চিন্তা। ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সময় তো শুধু প্রমাণ করার জন্য। তবে এই 1 বছরে কিছু ঘটনা তাদের সম্পর্ককে আরো কঠিন পরীক্ষার সামনে দাঁড় করিয়ে দিল। 1 বছর সময়ের প্রতিটি দিন যেন ধৈর্যের পরীক্ষা ছিল আবির ও তৃষার জন্য। তারা প্রতিদিন দেখা করত, কথা বলতো, কিন্তু আগের মতো সম্পর্কের উষ্ণতা প্রকাশ করতো না। ভালোবাসা বোঝানোর জন্য অপেক্ষা করতে হচ্ছিল সময়ের রায়ের। কিন্তু এই সময়ের মাঝেই ঘটে গেল এমন কিছু যা দুজনের মধ্যে এক অদৃশ্য দেয়াল তৈরি করলো। স্কুলের পড়াশোনা ও কাজের মাঝে তৃষা একটা নতুন প্রজেক্টে যুক্ত হলো। সরকারি এক উন্নয়ন সংস্থার তরফ থেকে শহরের পিছিয়ে পড়া ছাত্রদের জন্য স্কলারশিপের সুযোগ আনা হচ্ছিল। এই কাজে সাহায্য করতে এলো নিলয়, একজন তরুণ সমাজকর্মী যে শহর থেকে এসেছে। নিলয় দায়িত্ববান, স্মার্ট আর খুব সহজেই সবার সঙ্গে মিশে যেতে পারে। কিছুদিনের মধ্যেই সে তৃষার সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলল। দুজনে একসঙ্গে স্কুলের উন্নয়ন পরিকল্পনা করত, ফাইল তৈরি করত, ছাত্রদের স্কলারশিপের কাজ সামলাতো। এদিকে আবির দূর থেকে সব দেখত। সে জানতো নিলয় কেবল একজন সহকর্মী, কিন্তু তৃষাকে নিলয়ের সঙ্গে এত বেশি সময় কাটাতে দেখে তার মনের ভেতর একটা চাপা কষ্ট জন্ম নিচ্ছিল। একদিন বিকালে স্কুল ছুটির পর আবির মাঠে দাঁড়িয়েছিল। তৃষা আর নিলয় একসঙ্গে কথা বলতে বলতে বাইরে এলো। নিলয় তৃষাকে কিছু একটা বলে হাসলো, আর তৃষাও হেসে উঠল। আবিরের বুকের ভেতর যেন কিছু একটা ধাক্কা দিল। এই রাতে তৃষা নদীর ধারে দাঁড়িয়েছিল। হঠাৎ পেছন থেকে আবিরের গম্ভীর গলা ভেসে এলো, নিলয়ের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে দেখছি। তৃষা ঘুরে তাকিয়ে অবাক হলো। তুমি এভাবে বলছো কেন? না, কিছু না। তোমাদের কাজ তো অনেক গুরুত্বপূর্ণ, তাই না? তৃষা বুঝতে পারলো আবিরের কথার পিছনে কিছু একটা আছে। আবির, তুমি কি কিছু ভেবে নিচ্ছ? আমি কিছু ভাবছি না তৃষা, শুধু এটা বুঝতে চাই, এই 1 বছরে কি আমাদের দূরত্ব সত্যিই আমাদের আলাদা করে দিচ্ছে? তৃষা হতভম্ব হয়ে গেল। তুমি কি মনে করছো আমি তোমার থেকে দূরে সরে যাচ্ছি? আবির চুপ করে রইল। তৃষার চোখে হতাশা, কষ্ট আর অভিমান একসঙ্গে জমাট বাঁধছিল। তুমি জানো আমি শুধু তোমাকেই ভালোবাসি। জানি, কিন্তু তৃষা চোখে পানি নিয়ে বলল, কিন্তু তুমি বিশ্বাস করছো না।
সেদিন প্রথমবার তাদের মাঝে এমন এক নীরবতা নেমে এলো যার আগের মতো ছিল না। পরের দিন শহরের প্রশাসনের পক্ষ থেকে স্কুলের উন্নয়নের জন্য একটা অনুষ্ঠান আয়োজন করা হলো। সেখানে অনেক অতিথির সঙ্গে নিলয়ও উপস্থিত ছিল। তৃষা তখন বক্তৃতা দিচ্ছিল আর দূরে দাঁড়িয়েছিল আবির। হঠাৎ সে শুনল পাশের কয়েকজন অতিথি কথা বলছে। ওই মেয়েটা আর নিলয় তো বেশ জমিয়ে তুলেছে। হ্যাঁ, শুনেছি নিলয় মেয়েটার জন্য বেশ পাগল। হয়তো কিছু একটা হয়ে যাবে দুজনের মধ্যে। আবিরের কান গরম হয়ে উঠল। তার মনে হলো এই 1 বছরে সে কি তবে তৃষাকে হারিয়ে ফেলেছে। অনুষ্ঠান শেষ হওয়ার পর আবির দ্রুত বেরিয়ে যাচ্ছিল। তৃষা তার পথ আটকালো। আবির, তুমি কি আমার থেকে পালিয়ে যাচ্ছ? আমি শুধু বুঝতে পারছি না, আমাদের ভালোবাসা কি এখনো আগের মতো আছে? তৃষা হতভম্ব হয়ে বলল। তুমি কি সন্দেহ করছো আমাকে? আবির কিছু বলল না, শুধু একবার তৃষার চোখের দিকে তাকিয়ে দ্রুত চলে গেল। তৃষার চোখের জল নেমে এলো। তৃষা বুঝতে পারল এই 1 বছরের শর্ত শুধু সময়ের অপেক্ষা নয়, বরং তাদের সম্পর্কের জন্য একটি কঠিন পরীক্ষা। এদিকে আবিরের মনে হচ্ছিল সে কি সত্যিই তৃষাকে হারিয়ে ফেলছে, নাকি এই দূরত্বের কষ্টই তাকে ভুল পথে চালিত করছে। নীল শহরের আকাশের নিচে দুটো হৃদয় একে অপরের কাছাকাছি থেকেও দূরে সরে যাচ্ছিল। ভুল বোঝাবুঝি, দূরত্ব আর সন্দেহের দেওয়াল দুজনের মাঝে এক অদৃশ্য বাধা তৈরি করেছিল। আবির আর তৃষা দুজনেই জানতো তারা একে অপরকে ছাড়া থাকতে পারবে না। তবুও কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাদের সম্পর্ককে কঠিন পরীক্ষার মুখে দাঁড় করিয়েছিল। সেদিন রাতে আবির একা বসেছিল তার ছোট্ট ঘরে। বাইরে বৃষ্টি পড়ছিল টিপ টিপ করে। চারপাশের নীরবতা তাকে আরো অসহায় লাগাচ্ছিল। তার মাথায় ঘুরছিল নিলয়ের কথা, লোকজনের গুঞ্জন, তৃষার চোখের অভিমান। কিন্তু হঠাৎ তার ভেতরে একটা তীক্ষ্ণ উপলব্ধি হলো, তৃষা কি সত্যিই তাকে ঠকাতে পারে? তৃষাকে সে চেনে, তার প্রতিটি হাসি, প্রতিটি দুঃখ, প্রতিটি স্বপ্ন একটা গুজবে এসে কিভাবে এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললো। সে বুঝতে পারল তার বিশ্বাস নড়বড়ে হয়ে গিয়েছিল শুধু নিজের অস্থিরতার কারণে। এদিকে তৃষাও তার ঘরে বসে অঝরে কাঁদছিল। আবিরের সেই কথাগুলো বারবার কানে বাজছিল। তুমি কি সন্দেহ করছো আমাকে? সে ভাবছিল। আবির যদি আমার ভালোবাসার উপর বিশ্বাস হারিয়ে ফেলে তাহলে কিভাবে আমরা একসঙ্গে থাকবো? সে সিদ্ধান্ত নিল আর অপেক্ষা করবে না। সে নিজেই আবিরের কাছে যাবে, তার সমস্ত কষ্ট আর অভিমান ভেঙে ফেলবে। পরের দিন সকালে তৃষা আবিরের বাসার সামনে গিয়ে দাঁড়ালো। দরজার সামনে এসে দেখে আবির বেরিয়ে আসছে, যেন কোথাও যাওয়ার জন্য প্রস্তুতি। দুজন মুখোমুখি হলো। কয়েক মুহূর্ত কারো মুখে কোনো কথা এলো না। তুমি কি যাচ্ছিলে? হ্যাঁ, তোমার কাছে যাচ্ছিলাম। তৃষার চোখ ভিজে উঠল। তাহলে কেন এতদিন দূরে থাকলে? কেন আমার ভালোবাসার উপর বিশ্বাস হারালে? তৃষা, আমি ভুল করেছিলাম। আমি তোমার প্রতি অবিচার করেছি। তোমাকে না জিজ্ঞেস করেই মনে মনে এত কিছু ভেবে নিয়েছি। তুমি কি জানো এটা আমাদের কতটা কষ্ট দিয়েছে? আবির ধীরে ধীরে তৃষার হাত ধরল। আমি জানি, আর আমি চাই না আমাদের ভুল বোঝাবুঝি আমাদের আলাদা করুক। আমি তোমাকে হারাতে চাই না তৃষা। তৃষা চোখ বন্ধ করলো, যেন সমস্ত কষ্ট দূর করে দিতে চাইছে। তারপর ধীরে ধীরে বলল, তাহলে আর আমাকে কখনো হারানোর ভয় পেও না। আমি তোমার সঙ্গে থাকতে চাই সারা জীবন। একটা মিষ্টি নীরবতা নেমে এলো। নদীর জল বয়ে যাচ্ছিল শান্তভাবে, ঠিক যেমন তাদের ভালোবাসার সম্পর্ক নতুন করে বয়ে যেতে শুরু করলো। সেই সন্ধ্যায় তৃষা তার বাবার সঙ্গে কথা বলল। তাহলে তুমি নিশ্চিত যে আবিরই তোমার জন্য ঠিক? বাবা, ভালোবাসা শুধু বড়লোকি বা চাকরির স্থায়িত্বের উপর নির্ভর করে না, এটি বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে। আবির আমার বিশ্বাসের নাম। তৃষার মা বাবা চুপ করে ছিলেন কিছুক্ষণ। তারপর তার বাবা হাসলেন। তাহলে আমাদের আর কোনো আপত্তি নেই। তৃষার চোখে আনন্দের জল এসে গেল। 1 বছর পর শ্যামনগরের ছোট্ট স্কুলটা এখন আরো সুন্দরভাবে গড়ে উঠেছে। আবির আর তৃষা একসঙ্গে শিক্ষার্থীদের পড়াচ্ছে।
নতুন স্বপ্ন বুনছে, একে অপরের পাশে থেকে জীবনকে নতুন করে উপভোগ করছে। তাদের ভালোবাসা সময়ের পরীক্ষায় পেরিয়ে গেছে, ভুল বোঝাবুঝির বাধা ভেঙে আরো শক্তিশালী হয়েছে। নীল শহরের আকাশে সেদিন এক নতুন সকাল নেমে এলো, আবির আর তৃষার ভালোবাসার সকাল। সব বাধা পেরিয়ে, সব ভুল বোঝাবুঝি মিটিয়ে অবশেষে আবির ও তৃষার ভালোবাসা তার গন্তব্যে পৌঁছিয়েছে। এবার পালা নতুন শুরুর, তাদের বিয়ে। শ্যামনগরের ছোট্ট এই শহর সাক্ষী হতে চলেছে এক মনের মানুষের মিলনের। শ্যামনগরের মানুষজন যেন বিয়ে নিয়ে নিজেদের আনন্দ আটকে রাখতে পারছিল না। স্কুলের শিক্ষকরা, ছাত্রছাত্রীরা, স্থানীয় লোকজন সবাই ব্যস্ত হয়ে পড়ল আয়োজন নিয়ে। বিয়ে হলো গ্রামের মেঠো পথের পাশে খোলা উঠোনে, বিশাল বটগাছের নিচে। চারিদিকে আলো জ্বলছিল, সাদা ফুলের মালায় সাজানো হয়েছিল মঞ্চ। তৃষা পরেছিল লাল বেনারসি, সোনার গয়নায় সজ্জিত এক অপূর্ব কোণে। আবির সাদাসিধে সাদা পাঞ্জাবি পায়জামায়, ঠিক তৃষার স্বপ্নের মতো বর। বিয়ের মঞ্চে বসে তৃষা একবার আবিরের দিকে তাকিয়ে নিল, আবিরও তাকালো, চোখে শুধু ভালোবাসা আর মুগ্ধতা। কোনে, আপনি কি আবিরকে স্বামী হিসাবে গ্রহণ করেছেন? তাহলে বলেন কবুল। তৃষা মাথা নিচু করে বলল, কবুল কবুল কবুল। কাজী সাহেব আবিরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করা হলো, বর, আপনি কি তৃষাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছেন? তাহলে বলেন কবুল। আবিরের গলা যেন আনন্দে ভারী হয়ে গেল, হাসি মুখে বলল, কবুল কবুল কবুল। চারিপাশে সবাই হাততালি দিয়ে উঠল, সবার মুখে হাসি, আনন্দ আর খুশির ঝলকানি। এদিকে শিক্ষার্থীরা ছোট ছোট কার্ড বানিয়ে লিখেছিল, স্যার, ম্যাম, আপনাদের নতুন জীবনের জন্য শুভকামনা। এই রাত গভীর হলে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সবাই ধীরে ধীরে বিদায় নিল। তৃষাকে নিয়ে আসা হলো ছোট্ট কিন্তু সাজানো গোছানো এক ঘরে, তাদের নতুন জীবন শুরুর প্রথম ঠিকানায়। ঘর জুড়ে মিষ্টি আতর আর ফুলের গন্ধ, বিছানায় গোলাপের পাপড়ি ছড়িয়ে দেওয়া, চারিদিকে নরম আলো। তৃষা বসেছিল ঘোমটা টেনে, বুক ধুকপুক করছিল। এক নতুন জীবনের শুরু, এক অজানা অনুভূতি। আবির ধীরে ধীরে ঘরে ঢুকলো, তৃষার সামনে এসে বসলো, একটু ইতস্তত করে বলল, তৃষা, আজকের রাত শুধু আমাদের নতুন জীবনের প্রথম রাত নয়, বরং আমাদের স্বপ্ন পূরণের রাত। তৃষা ধীরে ধীরে মুখ তুলল, তার চোখে ছিল লজ্জা, ভালোবাসা আর এক ধরনের প্রশান্তি। আবির হাসল, আমি জানি তুমি একটু নার্ভাস, আমিও, কিন্তু জানো, আমি আজ সবচেয়ে বেশি খুশি, কারণ আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার আমি পেয়েছি, তুমি। তৃষার মুখে লাজুক হাসি ফুটে উঠল। আবির ধীরে ধীরে তৃষার হাত ধরল। তৃষা, আমাদের সম্পর্ক অনেক কষ্ট আর বাধা পেরিয়ে এখানে এসেছে। আজ থেকে আমি তোমার পাশে থাকবো সব সময়, যত বাধাই আসুক না কেন। তৃষা মৃদু কণ্ঠে বলল, আমিও আবির। ধীরে ধীরে রাত গভীর হলো, দুই হৃদয় আরো কাছাকাছি এলো। ভালোবাসার বন্ধনে বাধা পড়ল দুটি মন, দুটি জীবন। নীল শহরের আকাশের নিচে নতুন এক অধ্যায় শুরু হলো আবির আর তৃষার।